আজ সুপ্রিম কোর্টে যে এসআইআর এর শুনানি ছিল সেখানে একটা বিষয় আদালতের তরফ থেকে খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। রাজ্য সরকার যতই চিৎকার চেঁচামেচি করুক, নির্বাচন কমিশন যাই বলুক বা না বলুক, সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে পরিণতি কিন্তু একটাই, আর সেটা হলো শেষ দেখে তবেই ছাড়া হবে। আর সেই শেষটা দেখার জন্য যা যা করতে হয় আমরা করব, যেরকম নির্দেশ দিতে হয় আমরা দেব, কিন্তু মাঝপথে বন্ধ হবার, মাঝপথে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এসআইআর প্রক্রিয়া শেষ হবেই এবং সেই শেষটা দেখেই ছাড়া হবে। দেখুন, বিষয়টা হচ্ছে আজ যখন সুপ্রিম কোর্টে এই শুনানি চলছিল তখন বারবার মনে হচ্ছিল যে সুপ্রিম কোর্টে বা আদালতে দাঁড়িয়ে কিভাবে প্রত্যেক পক্ষ, আমি একেবারে দেব শিশু ধর্মাবতার বিশ্বাস করুন, আর ওই যে আমার উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, ওই আমার ছাগলটা চুরি করে পালিয়ে গেছে, এইটা যে কিভাবে করে প্রত্যেকটা পক্ষ, সেটা নিয়ে পরে হয়তো কোনো অভিধান টভিধান লেখা হবে। এবং তারই সঙ্গে আজ সুপ্রিম কোর্টের শুনানিটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে প্রধান বিচারপতিও না আমাদের ছোটবেলায় যেরকম স্কুলে শিক্ষিকাদের কাছে শুনতে হতো না যে এই এটা কি একটা ক্লাসরুম, থুরি কোর্টরুম, না কি হচ্ছেটা কি, এটা কি একটা কোর্টরুম নাকি একটা মাছের বাজার। যাই হোক, সেরকম কিছুই প্রধান বিচারপতি বলেননি। প্রথমে যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে সময়সীমা। নির্বাচন কমিশনের সূচি বলছে 27শে ডিসেম্বর থেকে শুনানির কাজ শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি, এবং কথা ছিল 7ই ফেব্রুয়ারি শেষ শুনানি হবে। শুনানির শেষ দিন 7ই ফেব্রুয়ারি, তার ঠিক 7 দিন পর অর্থাৎ 14ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল যে ভোটার লিস্ট সেইটা প্রকাশ করা হবে, এবং তারপর অবশ্যই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। এইবার বিষয়টা হচ্ছে যে এই সময়সীমা একদম যখন শেষ হচ্ছে তার আগেই খবর এলো যে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছ থেকে অলরেডি নির্বাচন কমিশনের কাছে চিঠি গেছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আবেদন করছে নির্বাচন কমিশনের কাছে যে শুনানির কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি, আরো খানিকটা সময় লাগবে, তাই শুনানির এই সময়সীমা আরো পিছিয়ে দেওয়া হোক। অর্থাৎ 7ই ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে না, আরো আমাদের কয়েকটা দিন সময় লাগবে, অন্তত আরো 5-7 দিন তো লাগবেই। বিশেষ করে জানা যায় যে মালদা, কার্শিয়াং, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতার যে নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আরো কয়েকদিন দাবি করেছেন, মোটামুটি 5-7 দিন আরো লাগবে শুনানির কাজ শেষ হতে, এমনটা জানিয়েছেন। এবং চিঠিতে বলা হয় যে 10-15 লক্ষ শুনানির কাজ এখনো পর্যন্ত কিন্তু বাকি রয়েছে, তাই আলাদা করে এক্সট্রা টাইম দরকার রয়েছে। এবার নির্বাচন কমিশনের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চিঠি পাঠিয়েছে, মানে আপনারই দপ্তর আপনার কাছে চিঠি পাঠিয়ে বলছে যে সময়টা বাড়িয়ে দিন। সেটা তখন নির্বাচন কমিশনের তরফ থেকে ফাইনাল করে দেওয়াই যেত যে হ্যাঁ ঠিক আছে আমরা সময়সীমা আরো বাড়াচ্ছি, কারণ নির্বাচন কমিশনের আগেও করেছে, পিছিয়ে দেওয়া হলো, এটার ডেট, এই ডেডলাইনটা আরেকটু পিছিয়ে গেল, ওই ডেডলাইনটা আরেকটু পিছিয়ে গেল, এখানে আরো 2 দিন সময় দেওয়া হলো, এগুলো হয়েছে, কিন্তু সেটা করা হয়নি। নির্বাচন কমিশন আজকে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টেও কিন্তু আজ এই সময়সীমা নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছে। পিছনো হবে কি হবে না, কি হবে না হবে, সেই সমস্ত কিছু হওয়ার পর ফাইনালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার নির্দেশেই বলেছেন যে দেখো সময় যখন লাগছে, যেভাবে জিনিসটা এগোচ্ছে তাতে 7ই ফেব্রুয়ারির মধ্যে তো হওয়ার কথা নয়, মানে শেষ যে হবে না সে তো ধরুন আমরা সবাই বুঝতে পারছিলাম, বেতো ঘোড়া দিয়ে তো আর ডার্বিতে দৌড় করানো যায় না, তো সেরকমই প্রধান বিচারপতি আজ বলে দিয়েছেন যে আরো 7 দিন সময় এমনি পিছিয়ে দেওয়া হলো, আরো 7 দিন পিছিয়ে গেল ভোটার তালিকা বেরোনোর কথাটা। বিশেষ করে যেখানে নির্বাচন কমিশনের আইনজীবী অলরেডি আদালতকে এটা জানিয়েই দিয়েছিলেন যে 14ই ফেব্রুয়ারি থেকে আমরা ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর তারিখটাকে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে নিয়ে যেতে পারি। তো নির্বাচন কমিশনকে সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোচ্ছে না, আরো 7 দিন গোটা প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর শুনানির জন্য ফাইনাল লিস্ট বের করার জন্য আরো কিন্তু 7 দিন সময় পেয়ে গেল। অর্থাৎ এই বিষয়টা অনেক সহজভাবে হতে পারতো, নির্বাচন কমিশন নিজেই পিছিয়ে দিতে পারতো, সময় দিয়ে দিতে পারতো, সুপ্রিম কোর্টকে জানিয়ে দেওয়া হতো আজ যে দেখুন আমরা আরো 7 দিন এমনি ডেডলাইনটাকে অলরেডি বাড়িয়ে দিয়েছি, কিন্তু সেটা না করে ব্যাপারটাকে খানিকটা জটিল করা হলো। এসআইআর প্রক্রিয়ায় বারবার আমরা এটাই দেখতে পাচ্ছি, সহজ বিষয়গুলোকে বারবার আরো জটিল করা হচ্ছে। আরেকটা উদাহরণ দিই, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যেদিন সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন পার্টি ইন পার্সন হিসেবে, আবারও বলি আইনজীবী হিসেবে কিন্তু উনি যাননি, পার্টি ইন পার্সন হিসেবে তিনি গিয়েছিলেন। তো সেই যে তিনি উপস্থিত ছিলেন তারপরে তো আপনারাও নিশ্চয়ই দেখেছেন তৃণমূল কংগ্রেসের ছোট বড় উঁচু নিচু নেতারা, আইটি সেল সবাই মিলে একেবারে লিখতে শুরু করে দেয় যে দিদি গিয়ে আমাদের জন্য লড়াই করে নিয়ে এসেছেন সুপ্রিম কোর্ট থেকে, দিদি আমাদের জন্য লড়াই করতে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন, চোখে জল এসে গেল, সব উল্টে পাল্টে রেখে দিয়েছেন, রিল বানানো হচ্ছে, সাংঘাতিক ব্যাপার স্যাপার। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন একটা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেটা হচ্ছে পদবী বিভ্রাট।
এই পদবীর বানান কে কিভাবে লিখছে সেটা আলাদা হয়ে যাচ্ছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে, হেনস্থা হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে, সাংঘাতিক বিষয়। এটা খুব জেনুইন একটা কনসার্ন। কেউ রে লেখেন, কেউ রায় লেখেন, কেউ আবার ব্যানার্জি লেখেন, কেউ বন্দ্যোপাধ্যায় লেখেন, কেউ দত্ত লেখেন, কেউ দত্তা লেখেন। তো এই নিয়ে একটা বিভ্রাট চলছিল, খুব জেনুইন ব্যাপার। এই বিষয়টা সেদিন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনিও বুঝতে পেরেছিলেন, এবং তারই সঙ্গে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। অবশ্যই বুঝতেই পারছেন নাম শুনে, তিনি বাঙালি, তিনিও বিষয়টা অনুধাবন করেছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু যথেষ্ট জেনুইনলি কনসার্নের সাথে বিষয়টাকে দেখেছিল, মানে গম্ভীরভাবে বিষয়টার পর্যালোচনা করে এইটা নিয়ে আলাদা করে একটা নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বা রাজ্য সরকারকে উদ্দেশ্য করে বলা হয়, আপনারা এক কাজ করুন, আপনারা কিছু বাঙালি অফিসারদের এরকম পাঠান এই কাজে সাহায্য করার জন্য, যারা এই পদবীর বানানগুলো ভালো করে জানেন, এই বিভ্রাটগুলো বুঝতে পারবেন এবং ধরিয়ে দিতে পারবেন কমিশনকে। তাহলে সেক্ষেত্রে এইটুকুটুকু ঝামেলার জন্য লোকজনকে আর শুনানিতে আসতে হবে না, হেনস্থা হতে হবে না, প্রক্রিয়াটা সহজ হয়ে যাবে। আপনারা কোঅপারেট করুন এই বিষয়টা নিয়ে। এবার নির্বাচন কমিশনের মোটামুটি তো মানে জিভ ক্ষয়ে গেছে, খসে যাওয়ার পরিস্থিতি এখন। এটা বলতে বলতে যে রাজ্য সরকার তো আমরা যাই বলি তাতেই বেঁকে বসে। আমরা যদি বলি দেখুন আপনাদের আধিকারিকরা এরকম কারচুপি করেছে, তার প্রমাণ পাওয়া গেছে, আপনারা এদের বিরুদ্ধে এফআইআর করুন, রাজ্য সরকার সে কথা শোনে না, চুপচাপ বসে থাকে, নড়াচড়া করে না। আমরা যদি বলি আমাদের আধিকারিক প্রয়োজন, তাহলে আমাদের যখন আধিকারিক প্রয়োজন, যতজন প্রয়োজন বা যে রকম আধিকারিক প্রয়োজন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে ধরনের যে যোগ্যতার আধিকারিক প্রয়োজন, রাজ্য সরকার সেগুলো দেয় না, কথা শোনে না, বেঁকে বসে থাকে। এবার অবশ্যই এই কথাগুলোকে খণ্ডনের জন্য এর আগের দিন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উপস্থিত ছিলেন। তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে এই সমস্ত কথা তিনি খণ্ডন করে দিয়েছেন। না না, আমরা তো চাইলেই দিয়ে দিই, সঙ্গে সঙ্গে করে দিই, সব রেডি আছে, এই সমস্ত কথা তিনি বলেছেন বারবারই। এবার এইখানেই তার এই সমস্ত কিছু রেডি আছে, রাজ্য সরকার তো নির্বাচন কমিশনকে চাইলেই সব দিয়ে দেয়, এই সমস্ত কথাগুলো তিনি বলেছেন বটে। আসল পরিস্থিতি কি একবার দেখুন। এই ঘটনাটা ঘটেছে 4 ফেব্রুয়ারি, যেদিন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং এই সমস্ত কথাবার্তা হয়েছে। তারপর থেকে এতদিন পর্যন্ত, আজ পর্যন্ত আমাদের রাজ্য সরকার চুপচাপ বসেছিল, গাবজাল দিচ্ছিল হয়তো। এবং যেই শুনানির তারিখটা এগিয়ে এসেছে, মানে আজ শুনানি, গতকাল একেবারে অফিস আওয়ার যখন শেষ হয়ে যাচ্ছে, সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, এই আমরা কিন্তু বাপু 8505 জন গ্রুপ বি অফিসারকে তো রেডি করে রেখে দিয়েছি তোমাদের কাজে সাহায্য করার জন্য। আজও সুপ্রিম কোর্টে এক প্রকার এই নিয়ে তুমুল ঝগড়া হয়েছে যে এই যে তালিকা অফিসারদের যেটা রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে, সেটা কি আদৌ ঠিকঠাক তালিকা পাঠানো হয়েছে কিনা, এবং যাদের পাঠানোর চেষ্টা করছে, যাদের গছানোর চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, আদৌ তারা সঠিক পার্সন কিনা সেই কাজের জন্য, আদৌ আগেই যেটা বললাম যে ধরনের নির্বাচন কমিশন অফিসার চাইছেন, যে যোগ্যতা চাইছেন, আদৌ সেই যোগ্যতার অফিসার পাঠানো হচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা অনেকক্ষণের আলোচনা বা একটা বেশ ভালো রকম তর্কাতর্কি হয়েছে। এবং সুপ্রিম কোর্টকে এই বিষয়টা আলাদা করে সেই কারণে বলে দিতে হয়েছে অর্ডারে যে ইসিআই শ্যাল হ্যাভ ডিসক্রিশন টু রিপ্লেস এক্সিস্টিং ইআরও, এইআরও and utilize services who have now been made available for deputation if they are satisfied by their qualification। অর্থাৎ যাদের পাঠানোর চেষ্টা করা হচ্ছে সবাই যে সেই যোগ্যতার, এমনটা যে নয়, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারেও অবশ্যই করে দেখতে পাওয়া যাচ্ছে। এবার বলা হচ্ছে এই যে যারা আধিকারিকরা আসছেন নতুন করে কাজে জয়েন করতে, তারা ইআরও এবং এইআরওকে সাহায্য করবেন, সাহায্যের ভূমিকায় তারা থাকবেন। ঠিক একইভাবে মাইক্রো অবজারভার, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস এবং আমাদের রাজ্য সরকারের প্রচুর অভিযোগ রয়েছে, সেই মাইক্রো অবজারভারও শুধুমাত্র সাহায্যের ভূমিকায় থাকবেন। ফাইনাল যে সিদ্ধান্ত, নাম থাকবে কি থাকবে না সমস্ত কিছু যাচাই করার পর সেই সিদ্ধান্ত ইআরও নেবেন। ইআরওর ওপরে কেউ ছড়ি ঘোরাতে পারবেন না, ইআরও ফাইনাল সিদ্ধান্ত নেবেন, বাকিরা এই সাহায্যের ভূমিকায় থাকবেন। দেখুন এই যে সমস্যাটা, এটাও অনেক দিন আগে মিটে যেতে পারত। ঝাড়াই বাছাই করে কাদের কাজে লাগানো যাবে, কাদের যাবে না, কারা কি কাজ করবেন না করবেন, সমস্তটা সর্ট আউট হয়ে যেতে পারত যদি রাজ্য সরকারের তরফ থেকে সঠিক সময় পর্যাপ্ত পরিমাণে আধিকারিক বা অফিসার সরবরাহ করা হতো, নির্বাচন কমিশনকে যদি দেওয়া হতো, তাহলে অনেক আগেই এটাও কিন্তু খুব সহজভাবে হয়ে যেতে পারত, যেটা আজ অনেক বেশি জটিল করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে তবে বলা হচ্ছে। এর আগে
আগে একটা মোটামুটি গুঞ্জন উঠেছিল, অনেকেই যেটা বলতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজ উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টে। আগের দিন যেদিন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সেদিন থেকেই আসলে এই ধুয়োটা তুলে দেওয়া হয়েছিল যে পরের দিনও মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু আজ তিনি ছিলেন না। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে তার যাওয়ার থেকে যে শিরোনামটা তার পাওয়ার ছিল সেটা তার পাওয়া হয়ে গেছে। এটা মানুষের সামনে, তার টার্গেট করা ভোট ব্যাংকের সামনে দেখানো হয়ে গেছে যে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একেবারে চিৎকার করে লড়াই করে তাদের জন্য লড়াই করে এসেছেন, তাদের জন্য সাংঘাতিক কিছু একটা করে এসেছেন। পাড়ার মোড়ে মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে কিন্তু একদম লেখা হয়ে গেছে সুপ্রিম কোর্টে দিদি গেছেন আমাদের জন্য লড়াই করতে। তো সেই জিনিসটা যেটা দেখানোর, যেটা পোর্ট্রে করার দরকার ছিল সেটা হয়ে গেছে। তো সেই কারণেই আজ তিনি আর যাননি, এটা একটা বড় কারণ। আগে যেটা বললাম, মানে এটাও কিন্তু ভোটের আগে নিজের ভাবমূর্তি ধোপা কাচা করে পরিষ্কার করার একটা উদাহরণ অবশ্যই সামনে উঠে এসেছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে না থাকলেও তাকে নিয়ে বিতর্ক সুপ্রিম কোর্টে আজ উপস্থিত ছিল। সুপ্রিম কোর্টে একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করে সওয়াল করতে পারেন এই প্রশ্ন নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল। অখিল ভারত হিন্দু সভার তরফ থেকে এই মামলাটা করা হয়েছিল। এই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে পত্রপাঠ বিদায় করে দিয়েছে। সুপ্রিম কোর্ট এটাকে একদমই এন্টারটেইন করেনি এবং এটা একেবারেই দাগ কাটতে পারেনি। একইভাবে দাগ কাটতে পারেনি এসআইআর মামলায় খাতায় কলমে গুরুত্বপূর্ণ মোস্তারি বানুর উপস্থিতি। সুপ্রিম কোর্টে আজ তিনি উপস্থিত ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে ছিলেন, সেটাও দেখতে পাওয়া গেছে। তবে এটা একেবারেই কিন্তু চর্চার মধ্যে আসেনি। রাজনৈতিকভাবে এটা কোনো রকম দাগ কাটতে সেভাবে পারেনি। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিটাকে ব্যবহার করে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন এই অপটিক্স, এই পলিটিক্যাল অপটিক্সটাকে সামনে রেখে রাজনৈতিক লাভ তোলার জন্য যা যা করা সম্ভব সেগুলো যেভাবে করেছে, সিপিএম কিন্তু সেই জিনিসটা করতে পারেনি। যদিও মোস্তারি বানু উপস্থিত ছিলেন, সিপিএম এর তরফ থেকে একটা প্রচেষ্টা করা হয়েছিল, তবে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এর লাভটা কিন্তু খুবই সীমিত, যেটা এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে। প্রসঙ্গত এখানে বলে রাখি, মোস্তারি বানু যিনি আজ সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, যিনি মামলা করেছেন এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে ছিলেন। মোস্তারি বানুর স্বামী ভগবান গোলা কেন্দ্রে 2021-এ সিপিআইএম এর প্রার্থী হয়েছিলেন এবং তিনি এসআইআর এর মামলা করেছেন এবং এই এসআইআর এর মামলায় সুপ্রিম কোর্টে আজ যাতে তিনি উপস্থিত থাকতে পারেন সে কারণেই মোস্তারি বানু দিল্লিতে গিয়েছিলেন। তার আইনজীবী দেওয়া থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা সবই দলের তরফ থেকে করে দেওয়া হয়েছে। আজকের এই শুনানিতে কি হয়েছে না হয়েছে, কোন দল সাফল্য পেল, কোন দলের ব্যর্থতা, সেটা দল বিশেষে সবাই নিজের মতো করে ইন্টারপ্রিট করবেন, নিজের মতো করে সবাই সামনে তুলে ধরবেন। নির্বাচনের আগে যে কোনো বিষয় থেকে একদম শেষ পর্যন্ত রাজনৈতিক লাভটা যেভাবে নিংড়ে নেওয়া যায় সেই চেষ্টাই প্রত্যেকটি দলের তরফ থেকে দেখা যাবে এবং সেটাই খুব স্বাভাবিক, সেটা তারা করবেন। তবে একটা বিষয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু আজ ভীষণ স্পষ্ট করে দেওয়া হয়েছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত তিনি কিন্তু একটা বিষয় স্পষ্ট বলে দিয়েছেন, আর সেটা হচ্ছে এসআইআর হবেই, এসআইআর বন্ধ করা যাবে না, এসআইআর প্রক্রিয়া হবে। এসআইআর কে সহজ করার জন্য আমাদের যা করতে হয় আমরা করব, সরল করার জন্য যা নির্দেশ দিতে হয় আমরা দেব, কিন্তু বন্ধ এই প্রক্রিয়া কিছুতেই হবে না, এসআইআর সম্পূর্ণ হবে। তিনি বলেছেন, one thing we would like to be very clear on, whatever orders, clarifications, interim directions may be required, we will have to issue, but we will not allow to create any impediment in completion of SIR. It must be very clearly understood by all the states. SIR হবেই, অর্থাৎ এসআইআর যেভাবেই হোক না কেন, সাফল্যের সঙ্গে হোক, ব্যর্থতার সঙ্গে হোক, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলুক, সন্দেহ নিয়ে শেষ হোক, ভালো করে শেষ হোক, যেভাবেই হোক না কেন শেষ হবেই এবং শেষ করা হবেই। এই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবেই, বন্ধ করা যাবে না। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটা একটা আবেদনের মধ্যে ছিল যে এসআইআর প্রক্রিয়া যেন বন্ধ করা হয়, সেটা যে হবে না সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। নাও ডু হোয়াট এভার অফ দিস ইনফরমেশন অ্যাজ ইউ উইল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।